রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কারণ কি? প্রশ্নটা হয়তো সবার মনেই ঘুরছে। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা ঘটে দুটি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, দেশটির দুর্বল নীতি। দেশ দুইটি দ্বন্দ্বে জড়িয়ে পড়ার প্রথম সূত্রপাত ঘটে 2008 সালে। এর কারণ হলো সেই সময় ন্যাটোতে যোগ দেওয়া দেশটির দুর্বল নীতি বেছে নেওয়া ছিল এই যুদ্ধের একটি মূল কেন্দ্রস্থল। ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেনই বা যুদ্ধে রূপ নিল? ন্যাটোতে যোগ দেওয়ার দেশটির দুর্বল নীতি বেছে নেওয়া ছিল এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ। কেননা 2008 সালে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি রাশিয়ার অস্তিত্বের জন্য ছিল হুমকি স্বরূপ। কেননা ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে, সেহেতু বলা চলে ন্যাটো রাশিয়ার অভ্যন্তরে বসে যে কোনো সামরিক কার্যকলাপ করতে সক্ষম হবে। যেহেতু রাশিয়ার সাথে ইউক্রেনের প্রায় 2295 কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে, তাই রাশিয়া কোনোভাবেই চাইবে না যে তার চিরশত্রু তার ঘরের আঙ্গিনায় ঘাঁটি গাড়ুক। এর ফলে 2014 সালে রাশিয়া প্রথমবার ইউক্রেনে প্রবেশ করে। তখন প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিচ্ছিন্নবাদী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় একটি অংশ ক্রিমিয়া এবং ডনবাস এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকেই তারা ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। তাই ওই সময়ে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মিনস্ক চুক্তি হয়েছিল। দ্বিতীয়ত, মিনস্ক চুক্তি। রাশিয়া ইউক্রেন বর্তমান যুদ্ধের জন্য দায়ী করা হয় মিনস্ক চুক্তিতে। আসলে মিনস্ক চুক্তি কী, যার জন্য দেশ দুটি ভয়াবহ যুদ্ধে জড়ালো? মূলত 2014 সালে রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করতে পশ্চিমাদের প্রচেষ্টায় বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যা মিনস্ক চুক্তি নামে পরিচিতি পায়। 2015 সালের বেলারুশের রাজধানী মিনস্কে মিনস্ক চুক্তিটি স্বাক্ষরিত হয়, আর এর ফলেই 8 বছরের যুদ্ধ থেমেছিল। মিনস্ক চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটের সেনাদের সরিয়ে নিতে হবে। এছাড়া বিচ্ছিন্নবাদী সেই অঞ্চলগুলোকেও বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়। আরও বলা হয়েছিল যে বিচ্ছিন্নবাদী অঞ্চলগুলো নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে এবং স্থানীয় প্রসিকিউটর এবং বিচারক নিয়োগ করতে পারবে। এতে স্থানীয় নির্বাচনের জন্য বিদ্রোহী নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনার কথাও বলা হয়। কিন্তু 8 বছর পরেও চুক্তিটি বাস্তবায়ন করেনি ইউক্রেন। এর কারণ হলো, যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সময় নেওয়া, এবং সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে ইউক্রেন, যার প্রতিচ্ছবি বর্তমানে দেখতে পাচ্ছি আমরা। কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন চাইলে সহজেই হারিয়ে দিতে পারত ইউক্রেনকে, কারণ ওই সময় ইউক্রেনের সামরিক বাহিনী নড়বড় অবস্থা ছিল। তাছাড়া এখন যেভাবে ইউক্রেনকে সহায়তা করছে, তখন তারা সেটা করতো কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাই মিনস্ক শান্তি চুক্তি এখন বড় ভুল বলেই মনে করেন রাশিয়া। দেশটি বারবার বলে আসছিল মিনস্ক শান্তি চুক্তি করার পেছনে ইউক্রেনের আসল উদ্দেশ্য ছিল নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা। তাই রাশিয়া মিনস্ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ইউক্রেনের বিরুদ্ধে এবং মিনস্ক চুক্তি বাতিল করে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেপথ্যে চুলচেরা বিশ্লেষণ করলে ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়া এবং মিনস্ক চুক্তি লঙ্ঘন করা, এ দুটি বিষয় সবার সামনে আসে। যাই হোক বন্ধুরা, এ জয় পরাজয় আসলে জনগণের নয়, শাসকের। কথায় আছে, রাজার যুদ্ধ হয়, উল্কাপাড়ার প্রাণ যায়। শাসকেরা কেউ হারেন, কেউ জেতেন, কিন্তু মরে মানুষ। শাসকের ভুলে প্রাণ যায় আমার আর আপনার মতো নিরীহ মানুষের প্রাণ। সর্বশেষ একটা প্রশ্ন সবার কাছে রেখে গেলাম, যুদ্ধ কি আসলেই কারোর জন্য কাম্য হতে পারে? কিন্তু লাইক দিতে অবশ্যই ভুলবেন না।